আসসালামু আলাইকুম। গত ক্লাসগুলোতে আমরা ওয়াটার ডিসইনফেকশন করার এবং ট্রিটমেন্ট করার অনেক ধরনের প্রসেস দেখছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা ফিল্ট্রেশন এবং ক্লোরিনেশন নিয়ে পড়াশোনা করব। তো ফিল্ট্রেশন কি জিনিস? ফিল্ট্রেশন ইজ এ প্রসেস অফ ওয়াটার পিউরিফিকেশন। এটা ওয়াটার পিউরিফিকেশনের একটা প্রসেস ইন হুইচ ওয়াটার ইজ অ্যালাউড টু পাস থ্রু এ বেড অফ ফিল্টার মিডিয়া। যেখানে আমরা ওয়াটারকে একটা ফিল্টার মিডিয়ার মধ্যে পাস করব। এই ফিল্টার মিডিয়াগুলো হতে পারে স্যান্ডের অথবা গ্রেভেলের। দ্য পিউরিফাইড ওয়াটার ইন দ্য ফর্ম অফ ফিল্ট্রেট ইজ কালেক্টেড এট দ্য বটম। নিচ থেকে আমরা এই ফিল্ট্রেটেড বা পিউরিফাইডটা কালেক্ট করব থ্রু এন আন্ডারড্রেন সিস্টেম, একটা আন্ডারড্রেন সিস্টেমের মাধ্যমে। দ্য ফিল্টার মিডিয়া আর ভেরি এফিসিয়েন্ট ইন রিটেনিং ফাইনার অ্যান্ড কলয়েডাল পার্টিকেলস। আমাদের যে পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলগুলো থাকে সেগুলো আমরা এই ফিল্টার মিডিয়ার মাধ্যমে পিউরিফাই করতে পারি বা রিটেন করতে পারি, ইনক্লুডিং ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ইভেন ব্যাকটেরিয়া ভাইরাসগুলো পর্যন্ত এই ফিল্টার মিডিয়াতে আমরা রিটেন করতে পারি এবং পিওর ওয়াটারটা সেপারেট করতে পারি। তো এখন এই ফিল্ট্রেশনের মধ্যে কী কী জিনিস ইনভলভড সেটা যদি আমরা একটু দেখতে চাই। ফিল্ট্রেশন অফ র ওয়াটার থ্রু এ ব্যাড অফ স্যান্ড রিমুভস ব্যাকটেরিয়া, ফাইনলি ডিভাইডেড সাসপেন্ডেড অ্যান্ড কলয়েডাল ম্যাটেরিয়াল। আমাদের সাসপেন্ডেড বা ডিজলভ যে ধরনের যত ধরনের কলয়েডগুলো থাকবে সেগুলো আমরা এই ফিল্ট্রেশনের মাধ্যমে সেপারেট করতে পারবো। দিস ফেনোমেনন আর এক্সপ্লেইনড অন দ্য বেসিস অফ ফলোইং ফর অ্যাকশন। এখন কী কী অ্যাকশন ঘটে আসলে ফিল্ট্রেশনের সময়? মেকানিক্যালি স্ট্রেনিং ঘটে, সেডিমেন্টেশন ঘটে, অ্যাবজর্পশন ঘটে। সেডিমেন্টেশন আগেও বলছি, নিচে তলানি পড়বে, মাইক্রো বায়োলজিক্যাল অ্যাকশনগুলো ঘটবে এবং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনগুলো ঘটবে, যার দরুন আমাদের এই গ্র্যাভেল অথবা স্যান্ডের পরমাণুগুলা ওয়াটারের মধ্যে যে কলয়েডগুলো থাকবে সেগুলোকে অ্যাট্রাক্ট করে রাখবে এবং শুধুমাত্র পানিটাকে পাস করতে দিবে। এখন অনেক ধরনের ফিল্টার আছে, আমরা এখানে শুধুমাত্র স্লো স্যান্ড ফিল্টার আর র্যাপিড স্যান্ড ফিল্টার নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে দেখি স্লো স্যান্ড ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স কী। রেট অফ ফিল্ট্রেশন ইজ লো। স্লো স্যান্ড ফিল্টারের আমরা ফিল্ট্রেশন করতে পারবো খুব কম পরিমাণ পানি। যদি স্পেসিফিক বলি 0.1 থেকে 0.3 মিটার কিউব পার মিটার স্কোয়ার পার আওয়ার, মানে 1 ঘন্টায় 1 মিটার স্কোয়ার একটা ফিল্টার বেডে আপনি 0.1 মিটার কিউব মানে হচ্ছে প্রায় 100 লিটার থেকে 300 লিটার পর্যন্ত পানি পিউরিফাই করতে পারবেন 1 ঘন্টায় 1 মিটার স্কোয়ার জায়গাতে। হাই রিমুভাল অফ টার্বিডিটি অ্যান্ড কালার। টার্বিডিটি প্রায় 80 থেকে 85% আপনি রিমুভ করতে পারবেন। টার্বিডিটি কী জিনিস মনে আছে তো? টার্বিডিটি মানে হচ্ছে আমাদের হেজিনেস বা ওয়াটারের মধ্যে যে ডিজলভ মেটেরিয়াল থাকে, ডিজলভ মেটেরিয়ালের কারণে লাইট পাস করতে পারে না, ওই জিনিসটাকে আমরা বলি টার্বিডিটি। অথবা সহজ কথা বললে ঘোলাটে পানি রিমুভ করার যে পদ্ধতি, ঘোলাটে যে পানি ওটাকে আমরা বলি টার্বিডিটি। তো 80 থেকে 85% পর্যন্ত আমরা টার্বিডিটি রিমুভ করতে পারি স্লো স্যান্ড ফিল্টার, এবং ব্যাকটেরিয়া প্রায় 99.99% পর্যন্ত রিমুভ করতে পারি স্লো স্যান্ড ফিল্টারের মাধ্যমে। ক্লিনিং অফ ফিল্টার ব্যাড বাই স্ক্র্যাপিং অ্যান্ড রিমুভাল অফ এ টপ লেয়ার অফ স্যান্ড, নো প্রি ট্রিটমেন্ট ইজ জেনারেলি রিকোয়ার্ড। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের এই স্লো স্যান্ড ফিল্টার যদি ফিল্ট্রেশন করি তাহলে আগে কোনো ট্রিটমেন্টের দরকার নাই। নট সুইটেবল ফর ওয়াটার হ্যাভিং টার্বিডিটি গ্রেটার দেন 30 নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট। যদি আমাদের টার্বিডিটি খুব বেশি হয়, পানি যদি খুব বেশি গুলা হয়, নোংরা হয়, সেক্ষেত্রে 30 এনটি হচ্ছে যদি বেশি হয় টার্বিডিটি, তখন আমরা স্লো স্যান্ড ফিল্টার দিব না। তখন ক্লগিং তৈরি হবে, মানে জ্যাম তৈরি হয়ে যাবে, ভালো করে আর ফিল্ট্রেশন করতে পারবে না। নট ভেরি ইফেক্টিভ ইন রিমুভাল কলয়েডাল মেটালস। খুব বেশি কলয়েডাল মেটাল থাকলে এটা রিমুভ করতে পারে না। লো কস্ট অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। এটা অপারেশন কস্ট আর মেনটেন্যান্স কস্ট খুবই কম। এখন যদি আমরা র্যাপিড স্যান্ড ফিল্টার আসি, র্যাপিড স্যান্ড ফিল্টার স্লো স্যান্ড ফিল্টারের প্রায় 30 গুণ বেশি পরিমাণ ফিল্ট্রেট করতে পারে। আমরা যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি, হাই রিমুভাল অফ টার্বিডিটি অ্যান্ড কালার, খুব দ্রুত আমাদের এই টার্বিডিটি আর কালার রিমুভ করতে পারে, তবে একদম ফাইন স্লো স্যান্ড ফিল্টারের মতো এত বেশি কালার রিমুভ করতে পারে না, ব্যাকটেরিয়া রিমুভ করতে পারে না। সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এখানে প্রায় 85 থেকে 95% পর্যন্ত রিমুভ করতে পারে, যেখানে স্লো স্যান্ড ফিল্টার প্রায় 99.99% পর্যন্ত রিমুভ করতে পারতো। আর এখানে একটা অসুবিধা হচ্ছে, অসুবিধা বলা যায় যে প্রি ট্রিটমেন্ট করা লাগে, আমাদের কোয়াগুলেশন, ফ্লকুলেশন এবং সেডিমেন্টেশন আগে থেকে করা লাগে। সুইটেবল ফর অল টাইপ অফ টার্বিড অ্যান্ড কলয়েডাল ওয়াটার। আমরা আগে যেখানে বলছিলাম যে খুব বেশি কলয়েডাল হইলে স্লো স্যান্ড ফিল্টার ইউজ করা যাবে না, নট ভেরি এফেক্টিভ ফর রিমুভিং কলয়েডাল মেটালস। কিন্তু ওই র্যাপিড স্যান্ড ফিল্টারে আমরা যে কোনো ধরনের কলয়েডাল বা টার্বিড ওয়াটারকেই আমরা
ফিল্ট্রেট করতে পারি। রিলেটিভলি হাই কস্ট অফ অপারেশন মেনটেন্যান্স, এখানে মেনটেন্যান্স কস্ট একটু বেশি। তার মানে আমরা যদি পরীক্ষাতে কম্পারিজন আসে যে স্লো সেন্ট ফিল্টার আর র্যাপিড সেন্ট ফিল্টার, তার আমরা বলবো যে স্লো সেন্ট ফিল্টার হচ্ছে র্যাপিড সেন্ট ফিল্টার প্রায় 30 গুণ বেশি ফিল্ট্রেট করতে পারে। স্লো সেন্ট ফিল্টারে 99.99% পর্যন্ত ব্যাকটেরিয়াম করতে পারে, কিন্তু র্যাপিড সেন্ট ফিল্টার 95% পর্যন্ত ব্যাকটেরিয়াম করতে পারে। স্লো সেন্ট ফিল্টারে আমাদের প্রি ট্রিটমেন্টের দরকার নাই, কিন্তু র্যাপিড সেন্ট ফিল্টার আমাদের প্রি ট্রিটমেন্টের দরকার আছে, কোয়াগুলেশন ফ্লোকুলেশন এগুলো করতে হয়। আর যে কোনো ধরনের ওয়াটারের ক্ষেত্রেই আমরা র্যাপিড সেন্ট ফিল্টার ইউজ করতে পারি, যেখানে কোনো লিমিট নাই যে 30 NTU ট্যাবলেট হওয়া লাগবে। তো এইগুলো আমাদের ফিল্ট্রেশন। এখন যদি আমরা ডিসইনফেকশনে আসি, ডিসইনফেকশন জিনিসটা আর স্টেরিলাইজিং জিনিসটা কি? ডিসইনফেকশন মানে হচ্ছে শুধুমাত্র ইনফেকশনগুলোকে কিল ডাউন করা, মেরে ফেলা। ডিসইনফেকশন ইজ দ্য ডিস্ট্রাকশন বা মেরে ফেলা অফ অল প্যাথোজেনিক অর্গানিজম, সকল ধরনের প্যাথোজেনিক মানে যেগুলো রোগ জীবাণু সৃষ্টি করে এগুলোকে মেরে ফেলা হচ্ছে ডিসইনফেকশন। আর স্টেরিলাইজেশন কি জিনিস? ইজ দ্য টোটাল ডিস্ট্রাকশন অফ অল প্যাথোজেনিক অর্গানিজম অ্যান্ড রিমুভাল অফ অল মাইক্রো অর্গানিজম। আমি আগে বলছিলাম যে পানিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে যেগুলো খাবার ডাইজেস্টে সাহায্য করে। আপনি পানি খেয়ে যদি দুধ খান তাহলে পানির কাজ হবে না, পানি খাওয়াই লাগবে আপনার, কারণ পানিতে অনেক ধরনের খনিজ পদার্থ আছে। স্টেরিলাইজেশনের মাধ্যমে একদম যত ধরনের খনিজ আছে সেটা ইফেক্টিভ হোক অথবা প্যাথোজেনিক রোগ জীবাণু সৃষ্টিকারী হোক সব মেরে ফেলবে। আর ডিসইনফেকশনের মধ্যে শুধুমাত্র প্যাথোজেনিক অর্গানিজমগুলো মেরে ফেলবে। তো ফিজিক্যাল ডিসইনফেকশন কী করে করা যায়? বয়লিং সবচেয়ে চিপেস্ট সিস্টেম। পানি যদি আপনি সিদ্ধ করেন সেক্ষেত্রে কিছু ডিসইনফেক্ট বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিছু মারা যায়। সানলাইটে রেখে দিলে এরকম হয়, বা আল্ট্রাভায়োলেট রে, এখন অনেক ধরনের আল্ট্রাভায়োলেট রের কিছু ফিল্টার তৈরি হয়েছে, ওই আল্ট্রাভায়োলেট রে পাস করে ওয়াটারকে পিউরিফিকেশন করা হয়। এছাড়াও আরও কেমিক্যাল কিছু ডিসইনফেকশন মেথড আছে যেগুলো হচ্ছে ক্লোরিনেশন, আমি আজকে দেখাবো ক্লোরিনেশন। তারপর ক্লোরিনেশন সাধারণত হয় ব্লিচিং পাউডারের মাধ্যমে, ব্লিচিং পাউডারের মধ্যে প্রায় 33% ক্লোরিন থাকে। দেন ওজোনাইজেশন, আয়োডিন, ব্রোমিন অ্যান্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইভাবে আমরা ওয়াটারটাকে ডিসইনফেক্ট করতে পারি বা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমগুলোকে ডিস্ট্রাক্ট করতে পারি। ক্লোরিনেশন কি জিনিস? ইট ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ ওয়ে অফ ডিসইনফেকশন হুইচ ইজ ডান বাই মিক্সিং ক্লোরিন ইন ওয়াটার। ক্লোরিনকে বা ব্লিচিং পাউডারকে পানির সাথে মিক্স করে আমরা ক্লোরিনেশন করি। এই ক্লোরিনেশনের টিপিক্যাল চার্টটা খুব ইম্পর্ট্যান্ট। রেসিডুয়াল ক্লোরিন, রেসিডুয়াল মানে আপনি যখন পানিতে ক্লোরিন অ্যাড করছেন তখন কী পরিমাণ থাকতেছে। আর ক্লোরিন অ্যাপ্লাইড, যে আপনি পানিতে কী পরিমাণ ক্লোরিন দিচ্ছেন। তো পানিতে যখন আপনি প্রথমে ক্লোরিন দেবেন, চারটা জন্য আমরা এখানে ভাগ করলাম। এখন যদি একটু সিম্পলি করে বলি, প্রথমে আপনি যখন ক্লোরিন দেবেন তখন পানিতে যে অ্যামোনিয়া বা অর্গানিক ম্যাটারগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে রিডিউস হবে বা মরতে থাকবে, অর্গানিক ম্যাটারগুলো আস্তে আস্তে মারা যাবে। তো এই যে আমরা ক্লোরিন দিলাম, ক্লোরিনগুলা নিজেও ভ্যানিশ হয়ে যাবে এই রিডিউসিং কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডগুলোকে রিডিউস করতে করতে। দেন কী হবে দেখেন, ওই আস্তে আস্তে ক্লোরিনের রেসিডিউ একটু একটু বাড়তেছে। আমি যদি একটু কার্ভটা দেখাই, এই ক্লোরিন প্রথমে কিন্তু ছিল না জোন 1-এ, জোন 2-তে একটু একটু হালকা করে বাড়তেছে। তো এই জোনটাকে আমরা বলি ফরমেশন অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ক্লোরামিনস। এই জায়গাতে কম্পাউন্ডগুলোর সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরো অর্গানিক কম্পাউন্ড তৈরি করে, সেজন্য ক্লোরিনের পরিমাণ বা রেসিডিউয়াল ক্লোরিনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। জোন নাম্বার 3-তে কী হয়? ডিস্ট্রাকশন অফ ক্লোরো অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ক্লোরামিনস। এই যে জোন 2-তে আমাদের ক্লোরো অর্গানিক কম্পাউন্ডগুলো তৈরি ছিল, জোন 3-তে সেগুলো ডিস্ট্রাকশন হয়। তো এই যে পয়েন্ট ডিস্ট্রাকশন হইতে হইতে সর্বনিম্ন যেই জায়গা বা যতটুকু পরিমাণে গিয়ে রেসিডিউয়াল ক্লোরিন থাকে, এই পয়েন্টটাকে আমরা বলি ব্রেক পয়েন্ট। মনে রাখবেন, ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্টের পরে আপনি যখন ক্লোরিন দিতে থাকবেন, এই ক্লোরিন আস্তে আস্তে রেসিডিউ হিসেবে আমাদের এই সলিউশনে রিটেইন করবে বা থেকে যাবে। যে জোন 4 হচ্ছে ফরমেশন ফ্রি অ্যাভেলেবল ক্লোরিন। যখন আমাদের এই ক্লোরা অর্গানিক কম্পাউন্ডগুলোর ডিস্ট্রাকশন শেষ, তখন যদি আপনি আরও ক্লোরিন দেন, ওই ক্লোরিনগুলো সলিউশনে থাকবে। যে পয়েন্ট থেকে ক্লোরিনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে ক্লোরা অর্গানিক কম্পাউন্ড ডিস্ট্রাকশনের পরে, ওই পয়েন্টটাকে আমরা বলি ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন ক্লোরিন ডিমান্ড কি জিনিস? আপনি কতটুকু ক্লোরিন দিচ্ছেন আর কতটুকু ক্লোরিন রয়েছে, এই দুটো যদি মাইনাস করেন তাহলে কতটুকু ক্লোরিন কাজে লাগছে ওইটাকে আমরা বলতেছি ক্লোরিন ডিমান্ড। দ্য ক্লোরিন ডিমান্ড অফ ওয়াটার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন অ্যাডেড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন প্রেজেন্ট অ্যাজ এ রেসিডিউ। মানে হচ্ছে আমি কতটুকু ক্লোরিন দিলাম সলিউশনে আর কতটুকু রইল, যতটুকু রয়েছে আর যতটুকু দিচ্ছে যদি মাইনাস করি তাহলে কাজে লাগছে কতটুকু বা ক্লোরিন ডিমান্ড কতটুকু সেটা চলে আসবে। তাই আমরা যদি দেখি ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন কি জিনিস? দ্য এডিশন অফ ক্লোরিন অ্যাট দ্য ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট আমি একটু আগে বললাম, এই যে এই জায়গা থেকে রেসিডিউ ক্লোরিন বা ফ্রি ক্লোরিনের পরিমাণ বাড়তে থাকবে, সেটাই হচ্ছে ব্রেক পয়েন্ট।
The addition of chlorine at the breakpoint is called the breakpoint chlorination. It is also termed free residual chlorination, as the process involves addition of sufficient chlorine to oxidize all the organic matter, reducing substance into free ammonia in raw water, leaving behind free available chlorine. আস্তে আস্তে আমাদের ফ্রি অ্যাভেলেবল ক্লোরিনগুলো বাড়তে থাকবে, আপনি যত অ্যাড করবেন ততই বাড়তে থাকবে, হুইচ প্রসেস স্ট্রং ডিসইনফেকশন অ্যাকশন, যার দরুন আমাদের ডিসইনফেকশন করার একটা পাওয়ার সলিউশন তৈরি হবে এগেনস্ট প্যাথোজেন্স মানে মাইক্রোঅর্গানিজমগুলো, মানে যেগুলো রোগ জীবাণু সৃষ্টিগুলোর বিরুদ্ধে একটা স্ট্রং ডিসইনফেকশন অ্যাকশন তৈরি হবে। দ্য ফ্রি রেসিডুয়াল ক্লোরিন অলসো মেক দ্য ওয়াটার ফ্রি ফ্রম অল ব্যাড টেস্টস অ্যান্ড অর্ডার। যত ধরনের খারাপ টেস্ট আর অর্ডার আছে সেগুলো দূর করবে আমাদের এই ক্লোরিন, বা সিম্পলি যদি বলি ব্লিচিং পাউডার। হার্ডনেস রিমুভাল টেকনিক। হার্ডনেস কি জিনিস? পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা স্ট্রনসিয়াম যদি প্রেজেন্ট থাকে তখন ওই পানিটাকে আমরা বলি হার্ড ওয়াটার বা খর পানি। আমরা ছোটোবেলা পড়াশোনা করছি খর পানিতে ফেনা ওঠে কম, নদীর পানিতে ফেনা ওঠে বেশি, তাই না? এই জিনিসটা হচ্ছে হার্ডনেস ইন ওয়াটার ইজ প্রিন্সিপালি কজড বাই দ্য সলিউশন অফ কার্বনেট অ্যান্ড বাইকার্বনেট। বাইকার্বনেট এই জিনিস, সালফেট অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট, বাইকার্বনেট, সালফেট অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর কারণে সাধারণত হার্ডনেস হয়। এখন হার্ডনেস দুই ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারি হার্ডনেস যেগুলো সেগুলোকে আপনি খুব ইজিলি হিট দিলেই এই হার্ডনেস চলে যাবে। সেজন্য অনেক সময় দেখবেন যে কাপড় ধোয়ার সময় আমরা গরম পানি ইউজ করি, গরম পানি দিলে কি হয়, টেম্পোরারি হার্ডনেসগুলো রিমুভ হয়ে যায়। কিন্তু পার্মানেন্ট হার্ডনেস যেগুলো সেগুলো রিমুভ করতে গেলে আমাদের অন্য পদ্ধতি ফলো করা লাগবে। দেয়ার আর 4 জেনারেল মেথডস ইউজ ফর ওয়াটার সফটেনিং। হার্ডনেস দূর করার টেকনিককে আমরা বলতেছি ওয়াটার সফটেনিং। তো কীভাবে করা যেতে পারে? লাইম প্রসেস, সোডা লাইম প্রসেস, বেস এক্সচেঞ্জ প্রসেস। হিটিংকে জাস্ট হিট দিবেন, আপনি টেম্পোরারি হার্ডনেস চলে যাবে। হিটিং ইজ এফেক্টিভ অনলি ফর দ্য রিমুভাল অফ বাইকার্বনেট হার্ডনেস। বাইকার্বনেট হার্ডনেসের ক্ষেত্রে আমরা হিট করলে চলে যাবে। হিটিং অফ ওয়াটার ব্রেক ডাউন দ্য বাইকার্বনেট ইন্টু কার্বনেট। বাইকার্বনেটকে কার্বনেটে রূপান্তর করে হিট দিলে এবং ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। যদি বাইকার্বনেটের সাথে হিট দিলাম, ক্যালসিয়াম কার্বনেট, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এর দ্বারা আমাদের এই যে হার্ড ওয়াটার সেটা নষ্ট হয়ে গেলো। লাইম প্রসেস কি জিনিস? লাইম প্রসেস অলসো নোন এজ দ্য ক্লার্ক প্রসেস রিডিউস অনলি কার্বনেট হার্ডনেস, এটা কার্বন হার্ডনেসকে রিমুভ করে। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস লাইম অ্যান্ড সোডা অ্যাশ প্রসেস, সেটা যদি একটু বলি, লাইম হ্যাজ নো ইফেক্ট অন সালফেট অফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। লাইমের সালফেট ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনো effectiveness নাই আমাদের লাইম প্রসেসের ক্ষেত্রে, হুইচ আর রেসপন্সিবল ফর কজিং মোস্ট নন কার্বনেট হার্ডনেস। আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামই মূলত নন কার্বনেট হার্ডনেসের জন্য দায়ী। The non-carbonate hardness is removed by the addition of soda ash. Soda ash মানে সোডিয়াম কার্বনেট এড করে আমরা এই নন কার্বনেট হার্ডনেসগুলো রিমুভ করি। এই জিনিসগুলো পরীক্ষাতে আসে যে কার্বনেট হার্ডনেস কী করে রিমুভ করা হয়। কার্বনেট হার্ডনেস রিমুভ করা হয় লাইম প্রসেসের মাধ্যমে, নন কার্বনেট হার্ডনেসের মাধ্যমে রিমুভ করা হয়, মানে সোডা অ্যাশ প্রসেসের মাধ্যমে রিমুভ করতে পারি আমরা নন কার্বনেট হার্ডনেসগুলো। এখন বেস এক্সচেঞ্জ প্রসেস, এটা খুব বেশি ইউজফুল যদি হার্ডনেস খুব বেশি হয়। দ্য হার্ড ওয়াটার ইজ পাসড থ্রু বেড অফ জিওলাইট স্যান্ড। জিওলাইট হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের যে একটা স্যান্ড, ওটাকে আমরা বলতেছি জিওলাইট স্যান্ড। আপনি যদি হার্ড ওয়াটারের মধ্যে দিয়ে পাস করেন তখন ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট তৈরি হবে। ওটাকে যখন আবার আপনি সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে ফিল্ট্রেট করবেন তখন কী হবে, তখন এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যেটার কারণে হার্ড ওয়াটার তৈরি হইতো ওইটা চলে যাবে এবং পানি হার্ডনেস থেকে মুক্তি পাবে। দ্য জিওলাইট অর বেস এক্সচেঞ্জ প্রসেস অফ ওয়াটার সফটেনিং ইজ অ্যাপ্লিকেবল অনলি টু দ্য ক্লিয়ার ওয়াটার সিন্স দ্য প্রেজেন্স অফ টার্বিডিটি কজ ক্লগিং অর অফ জিওলাইট ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন আমরা ডিসইনফেকশন অফ টিউবওয়েল যদি বলি, টিউবওয়েল যদি ধরেন আপনার ডিসইনফেক্টেড হয়ে গেছে বা কন্টামিনেটেড হয়ে গেছে, এখন আপনি কী করবেন? খুব সিম্পল একটা প্রসেস। টিউবওয়েল আর কন্টামিনেটেড ডিউরিং কনস্ট্রাকশন মেইনলি ডিউ টু দ্য ইউজ অফ কন্টামিনেটেড সার্ভিস ওয়াটার ফর সিঙ্কিং। এটা বিভিন্নভাবে টিউবওয়েল ডিসইনফেক্টেড হইতে পারে। কারণ হতে পারে কি, আমরা যখন টিউবওয়েল তৈরি করি গ্রাউন্ডগুলো দেখবেন যে অনেক সময় কাউ ডাঙ্ক ইউজ করে ডাইরেক্ট পাইপ পেনিট্রেট করার জন্য খুব দ্রুত, তো এটার জন্য পানি ডিসইনফেক্ট হতে পারে। অথবা যখন বন্যা হয়, বন্যার কারণে টিউবওয়েলের ভিতরে গিয়ে ময়লা পানি ঢুকতে পারে। তো বিভিন্নভাবে ময়লা আবর্জনা বা ইনফেকশন ঢুকতে পারে টিউবওয়েলে। তো এজ ইঞ্জিনিয়ার আপনার উচিত যে কি জানা উচিত যে কী করে আপনি এটা রিমুভ করতে পারেন। টিউবওয়েল ইন বাংলাদেশ আর অলসো কন্টামিনেটেড ডিউ টু সাবমার্জেন্স অফ ইন ফ্লাড অর আন্ডার স্টর্ম সার্জ। ফ্লাড অথবা স্টর্ম সার্জের কারণে এই টিউবওয়েল কন্টামিনেটেড হতে পারে।
The contaminated tubewell need disinfection by the following procedure. Procedure to keep prepared about 50 liter of chlorine solution with a chlorine concentration of 50 mg per liter. মানে আমরা ক্লোরিন নেব, যেখানে ক্লোরিনের কনসেন্ট্রেশন হবে 1 লিটারে 50 মিলিলিটার, ওরকম 50 লিটার একটা সলিউশন তৈরি করব। সলিউশন তৈরি করে দেন কাজ কি, ওপেন দ্য বেস অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের নাটগুলো খুলে আপনি বেসটা খুলবেন, যেখানে শুধু পাইপটা আছে ওইটা খুলবেন। পোর ক্লোরিন সলিউশন, এই আমরা একটু আগে যে 50 লিটার একটা সলিউশন তৈরি করলাম ব্লিচিং পাউডার দিয়ে, ব্লিচিং পাউডারে 33% ক্লোরিন থাকে, তো আপনি ব্লিচিং পাউডার অ্যাড করলে ক্লোরিন সলিউশন তৈরি হবে। তো ক্লোরিন সলিউশন আমরা যেটা 50 লিটার তৈরি করছি ওইটা পাইপের মধ্যে ইনসার্ট করবেন ইন দ্য পাইপ স্লোলি। দ্য ক্লোরিন সলিউশন উইল ফিল দ্য পাইপ এন্ড দেন এন্টার ইনটু দ্য অ্যাকুইফার থ্রু দ্য স্ট্রেনার। আমাদের যে ক্লোরিন সলিউশনটা আছে সেটা যদি আমরা পাইপে ইনসার্ট করি, তখন আমাদের যে স্ট্রেনার আছে, আমি আগে টিউবওয়েল ডিজাইন শিখেছি, স্ট্রেনার মানে হচ্ছে যেখান থেকে পানিগুলো ইনসার্ট করে। আপনি যদি ক্লোরিন সলিউশনটা দেন তখন স্ট্রেনারের মাধ্যমে অ্যাকুইফার যেখানে পানি থাকে ওই পানির লেয়ারের মধ্যে এই ক্লোরিনেটেড সলিউশনটা চলে যাবে। যখন ওই ক্লোরিনেটেড সলিউশনটা চলে যাবে তখন কী হবে, আমাদের পানিটা আস্তে আস্তে ক্লোরিনেটেড হয়ে প্যাথোজেন যেগুলো আছে বা জীবাণু যেগুলো আছে সেগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। ডিসম্যান্টেল দ্য টিউবওয়েল অ্যান্ড সাবমার্জ ওয়াশ স্মলার কম্পোনেন্ট ইন দ্য ক্লোরিন সলিউশন। আপনার যে ক্লোরিন সলিউশন আছে এখন এটা দিয়ে টিউবওয়েলের যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো পার্ট আস্তে আস্তে খুলে ফেলবেন, খুলে এগুলো ক্লোরিন সলিউশন দিয়ে একদম ধুয়ে নেবেন। ওয়েপ অল দ্য সার্ফেস অফ লার্জার কম্পোনেন্ট, সব ধরনের সার্ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। ওয়াইট ফর অ্যাটলিস্ট 6 আওয়ার। আপনি ব্লিচিং পাউডার দেওয়ার পরে বা ক্লোরিনেটেড সলিউশন দেওয়ার পরে সাথে সাথে আবার ইউজ করতে যাবেন না, কিছুক্ষণ রাখবেন, 6 ঘন্টা, 1 দিন, অনেক সময় বলে আবার 2 দিন এরকম রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি আবার টিউবওয়েল ফিট করবেন, ফিট করে দেখবেন যে আসলে ক্লোরিনের গন্ধ পাওয়া যায় কিনা। যদি গন্ধ না পাওয়া যায় তার মানে দেখবেন যে আর ক্লোরিন নাই, আপনি খাইতে পারবেন। When the pumping of tubewell is complete, wait for at least 6 hours and then pump out 6 ঘন্টা বা 1 দিন আপনি রেখে দিলেন। Water until trace all the chlorine can be smelled in water produced by the tubewell. টিউবওয়েল আপনি পরে কানেক্টেড করলেন, করে টিউবওয়েল থেকে পানি নিয়ে দেখলেন যে ক্লোরিনের গন্ধ বা ব্লিচিং পাউডার গন্ধ পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তখন আপনি খাওয়া শুরু করে দিলেন। When the pumping of the tubewell is complete, যখন পাম্পিং শেষ, the disinfection tubewell is ready to regularize, দেন আপনি এই পানিটা ইউজ করতে পারবেন। সিটিলিং ট্যাঙ্কের ম্যাথ আগে করাইছি, এটা আর নতুন করে দেখানোর কিছু নাই। আমি নতুন একটা ম্যাথ দেখাইছি, র্যাপিড স্যান্ড ফিল্টার। তার আগে আপনাদের এই প্রসেসটা যেটা আমি একটু আগে বক করলাম হয়তো অনেকের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে, একটু যদি দেখাই তখন হয়তো সহজ হবে। এটা অটোয়া, কানাডার একটা ইউনিভার্সিটির, তাদের কানাডার হেলথ ডিপার্টমেন্টের একটা ভিডিও, দেখি। If your well has been affected by flooding, Ottawa Public Health recommends that you test the water once the floodwaters have receded. Before testing the water, it's important to disinfect, and that's what we're going to be talking about today. You can easily disinfect your well by shock chlorinating the system with a bleach solution. But before you do this, get enough clean water for household use for the next 12 hours. Bypass or disconnect any filters or other water treatment devices. Otherwise, any pipes located past these filters will not be disinfected, and highly chlorinated water can damage the treatment unit. In order to disinfect your well, here are some tools you'll need to get the job done. A hose, some household bleach, make sure it's unscented, and a 25-liter bucket. So you'll need to estimate the amount of chlorine necessary to disinfect the water in your home and also in the well water column. To find the well water calculator, visit ottawapublichealth.ca. Drain all the water out of the plumbing, including the hot water tank, prior to adding the chlorine solution to your well. Mix the required amount of chlorine necessary to disinfect your well in 25 liters of water, and you can use a 25-liter bucket to do it. So now you want to mix the chlorine solution into your well. So once you get your well cap off, you're just going to pour the mixture right directly into the well. Then you're going to use a hose, attach it to the tap, and run the water from the well back through the hose into the well. The same applies to a sand point well if there's an access point directly into your well. If not, you'll need to add the chlorine solution into the closest access point from the well into the house, which can be the drain plug opening or pressure gauge opening on the pressure tank. Make sure not to run your pump dry. If you're unfamiliar with your plumbing system for any type of well, Ottawa Public Health recommends that you call a qualified technician. Start the pump and bleed air from the pressure tank.
Open all the taps one at a time throughout your home, including the outside tap. Once your water is running, you're going to wait until you can detect the smell of the chlorine. Then turn the tap off and move on to the next tap. If a strong chlorine odor is not present, return to step 4 and add half the amount of chlorine used for the initial treatment to the well, and then repeat steps 5 and 6. Let the chlorinated water stand in the system for 12 to 24 hours. So once your hose is connected to the outside tap, you'll just let the water run away from any vegetation until you can no longer smell the chlorine. Now that you've gone through all these steps to disinfect your well, you'll need to wait 2 days before sampling your well water. When the results come back from that sample and they indicate that your water is safe to drink, you'll still need to take another 2 samples. The second sample will be 1 week after the first. The third sample will be 2 to 4 weeks after the first. For a detailed breakdown of all এখন আমরা যদি র্যাপিড স্যান্ড ফিল্টারের একটা ম্যাথ দেখি, র্যাপিড স্যান্ড ফিল্টার ইজ টু বি ডিজাইন ফর এ ক্যাপাসিটি অফ 27,000 মিটার কিউব পার ডে। মানে আমাদের ফিল্টার মিডিয়াতে 27,000 মিটার কিউব পানি আসবে একদিনে। হোয়াট শুড বি দ্য নাম্বার অফ দ্য সাইজ অফ দ্য ইউনিট। আমাদের এখন র্যাপিড স্যান্ড ফিল্টার কয়টা লাগবে এবং প্রত্যেকটা সাইজ কীরকম হবে সেটা মেজারমেন্ট করা লাগবে। তো এখানে কোনো ডাটাই আপনার দেওয়া থাকবে না, এগুলো জাস্ট মুখস্থ করে রাখা লাগবে। র্যাপিড স্যান্ড ফিল্টারের ক্ষেত্রে রেট অফ ফিল্ট্রেশন হয় 1 ঘন্টায় 1 মিটার স্কোয়ার যদি আপনার ফিল্টার মিডিয়া হয়, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, সেক্ষেত্রে 5 মিটার কিউব বা 5,000 লিটার পানি র্যাপিড স্যান্ড ফিল্টার ফিল্ট্রেট করতে পারে। রেট অফ ওয়াশিং 1 মিটার স্কোয়ার এরিয়ার একটা ফিল্টার মিডিয়া 1 ঘন্টায় 35 মিটার কিউব ওয়াশ করতে পারে। লেন্থ অফ দ্য ফিল্টার রান 24 ঘন্টার মধ্যে আমাদের 5 মিনিট রাখা লাগবে ফিল্টার ওয়াশিংয়ের জন্য, আর 10 মিনিট রাখা লাগবে ফর রিসেটেলমেন্ট অফ স্যান্ড ব্যাড। আবার নতুন করে আমাদের স্যান্ড ব্যাডটা পরিষ্কার করে নতুন করে আবার কানেক্টর দিতে 10 মিনিট সময় লাগবে। তো আমাদের ইফেক্টিভ টাইম কতটুকু বা ফিল্ট্রেশন পিরিয়ড কতটুকু? 24 ঘন্টার মধ্যে আমাদের 15 মিনিট চলে গেছে ওই নতুন করে লাগাইতে বা ওই ফিল্টারটাকে ওয়াশ করতে। তো 15 মিনিট যদি মাইনাস করি, 15 মিনিট আর এখানে আছে 24 ঘন্টা, 15কে আবার 4 ভাগ করা লাগবে, তাহলে এই 23.75 ঘন্টা আমাদের ফিল্ট্রেশন পিরিয়ড। এখন 1 ঘন্টায় করতে পারে 5 মিটার কিউব, তাহলে 23 ঘন্টায় 23.75 ঘন্টায় কতটুকু করতে পারবে? 5 গুণ 23.75 কিউব। তার মানে একদিনে 1 মিটার স্কোয়ার ফিল্টার মিডিয়া প্রায় 117 মিটার কিউব পর্যন্ত, 118 মিটার কিউব পর্যন্ত পানি ফিল্ট্রেট করতে পারে। তো একটা যদি 117 মিটার কিউব করতে পারে, তাহলে আমাদের এই যে 27,000 মিটার কিউব পার ডে ওয়েস্ট ওয়াটার আছে, এটা ডিসইনফেক্টেড করতে আমাদের ফিল্টার এরিয়া কতটুকু লাগবে? আমি আবার সহজ করে বলি, 1 মিটার স্কোয়ার দ্বারা 117 মিটার কিউব পানি ডিসইনফেক্ট করতে পারে 1 মিটার কিউব, তাহলে 200 মিটার কিউবের জন্য কতটুকু লাগবে? 200 ভাগ এত করলে আমাদের এই 227.37 মিটার স্কোয়ার লাগবে আমাদের টোটাল ফিল্টার এরিয়া, টোটাল একদম টোটাল। এখন নাম্বার অফ ফিল্টার ইউনিট রিকোয়ার্ড সেটা বের করার সূত্র হচ্ছে 0.04 রুট ওভার কিউ। যেখানে কিউর মান 27,000 বসে দিলে চলে আসলো 6.57। তার মানে আপনার 60টা ইউনিট লাগবে, র্যাপিড স্যান্ড ফিল্টারে 60টা ইউনিট লাগবে। এখন আমাদের টোটাল এরিয়া ছিল 227 এবং ইউনিট যদি হয় 60টা, তাহলে একটা ইউনিট কতটুকু কভার করবে? 227 ভাগ 7, তাহলে চলে আসলো 32.42 মিটার স্কোয়ার। তার মানে দৈর্ঘ্য প্রস্থ মিলে একটা ইউনিটের 32 মিটার স্কোয়ার হওয়া লাগবে। এখন আমি দৈর্ঘ্যের প্রস্থ অনুপাত যদি ধরি 3:2, আপনি লিখবেন B/H=32, তারপরে L=3/2 × B বসাই দিলে L B এর মান চলে আসবে। এইভাবে অথবা এইভাবে করতে পারেন, √32 × 2/3, অথবা আমি যেভাবে বলছি L × B দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে 32, আবার দৈর্ঘ্য সমান 3/2 × প্রস্থ। এইভাবে লিখে আপনি x এর মান বের করে নিয়ে আসলে এখানে প্রস্থ চলে আসবে 4.66, আর 4.66 যদি হয় তাহলে দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিচ্ছি একটা আর একটা 1.5 গুণ, তাহলে লেন্থ হবে ওই 6.99, মানে 7 প্রায় বলা যায়। তার মানে একটা ইউনিটের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 7 মিটার বাই 4.67 মিটার, আর আমাদের ইউনিট আছে টোটাল 60টা। তার মানে টোটাল আমাদের 228 মিটার স্কোয়ার আমাদের সাইজ বের হয়ে গেলো র্যাপিড স্যান্ড ফিল্টারে 7 মিটার 7.46 মিটার বাই 7 মিটার দৈর্ঘ্য প্রস্থ। এখন ওয়াশ ওয়াটার রিকোয়ার্ড, আমাদের ওয়াশ ওয়াটারের জন্য কী পরিমাণ ওয়াশ করার জন্য কী পরিমাণ পানি আমাদের নষ্ট হবে? আমরা এখানে বলছি যে রেট অফ ওয়াশিং 1 মিটার স্কোয়ার করতে পারে 35 মিটার কিউব 1 ঘন্টায়, তাহলে আমাদের এই 5 মিনিট যে আমরা ওয়াশ করবো 5 মিনিটের জন্য কতটুকু আমাদের নষ্ট হবে? 5 মিনিট এটাকে 60 দ্বারা ভাগ করলে আমাদের ঘন্টায় চলে যাবে, 60 দ্বারা ভাগ করলাম ঘন্টায় চলে আসলো, তার সাথে 35 গুণন আর এরিয়া গুণন করলে আমাদের ওয়াশ ওয়াটার কতটুকু লাগতেছে ওইটা চলে আসলো। তার মানে আমাদের ওয়াশ ওয়াটার লাগতেছে 666 মিটার কিউব, আর আমাদের
পানি আছে কতটুকু 27,000 মিটার কিউব। তার মানে 27,000 মিটার কিউব থেকে আমাদের 666 মিটার কিউব পানি ওয়াশিংয়ের কাজে বা ধোয়া মোছার কাজে নষ্ট হয়। তাহলে পার্সেন্টেজ অফ ফিল্টার ওয়াটার রিকোয়ার্ড ফর ওয়াশিং 666 ভাগ 27,000, আর পার্সেন্টেজ বের করতে চাইলে ওটাকে 100 দ্বারা গুণন করলে 2.47% চলে আসলো আমাদের র্যাপিড সেন্ট ফিল্টারের ওয়াশিংয়ের জন্য কতটুকু পানি বা কত পার্সেন্ট পানি লাগবে। তো আশা করি ম্যাথগুলো আপনাদের জন্য ইফেক্টিভ হবে, পাশে একটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ সবগুলো পারবেন। আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালাম।